হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 30th অফ এপ্রিল 2024। গতকাল আমি একটা সোর্স দিয়েছি, যেটার তে আমি বলেছি যে যারা 10+2 সায়েন্স আছেন, যারা মেডিকেল লাইনে ইন্টারেস্টেড, তারা যারা এমবিবিএসে অথচ যাচ্ছেন না, তারা প্যারামেডিক্যাল কোর্সগুলোর অপশনস নিয়ে ভাবতে পারেন। সেই ব্যাপারেই আজকে ভিডিওটি তৈরি করেছি। ভিডিও শুরু করার আগে বলি যে যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ করার জন্য। যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকার জন্য এবং ফলো করার জন্য। আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করছি। আপনাদের সাবস্ক্রিপশনের ওপরই নির্ভর করছে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনাদের সাবস্ক্রিপশন ওপরই এটা নির্ভরশীল এবং আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটির এগিয়ে যাওয়ার পথ তত সুগম হবে। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেট করে, আমাদের উৎসাহ জাগায় এবং আরও বেশি ভিডিও বানাতে আমাদের উৎসাহী করে। এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা বেশি করে সাবস্ক্রাইব করুন, যাতে করে চ্যানেলটি আপনাদের সকলের কাছে পৌঁছে যেতে পারে এবং এর যে উপযোগিতা, এর যে তথ্য পরিবেশন, এর যে আলোচনা, সেগুলো আপনাদের কাজে আসে। আপনারা আমাদের অবশ্যই সঙ্গে থাকুন এবং পাশে থাকুন এবং এগিয়ে চলার কাজে সাহায্য করুন। এই বলে আমি আমার ভিডিও টপিকে আসছি। আজকের ভিডিও টপিক হচ্ছে যারা 10+2 সায়েন্স নিয়ে পড়েছেন তাদের জন্য আর একটা অপশান হচ্ছে প্যারামেডিক্যাল ফিল্ড। প্যারামেডিক্যাল ফিল্ডের ক্ষেত্রে একটা হাইলাইট করছি আমি কিছু অপশানের, সেগুলো ডিটেলসগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে এক্সপ্লেইন করব। প্রথমে যে অপশানটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি অপশানটির ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স এবং এটির প্রয়োজনীয়তা আজকের দিনে খুব বেশি উপলব্ধ হচ্ছে। কারণ আজকের যুগে আমরা নানাভাবে অসুস্থ হয়ে পড়ছি নানা কারণে। তখন এই থেরাপি দিয়ে আমরা আবার অনেকটা মেইন স্ট্রিমে ফিরে আসতে পারছি এবং এটা নিয়ে আপনি যদি পড়াশুনো করতে পারেন তাহলে আপনার কাজের ফিল্ডটা মেডিকেল রিলেটেড ফিল্ডেই হবে। সেখানে আপনার অ্যাবজর্বমেন্টটা আপনার যে কোনো হসপিটালে হতে পারে, নার্সিং হোমে হতে পারে, কোনো ক্লিনিকের সঙ্গে আপনি অ্যাটাচ থাকতে পারেন এবং সবসময় যে এমবিবিএস পড়েই মেডিকেল ফিল্ডে এন্ট্রি নিতে হবে তার কোনো আবশ্যিকতা নেই। আপনি এই সমস্ত অপশানগুলোকে কেরিয়ার হিসেবে নিয়েও মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে পারেন। এদের প্রয়োজনীয়তা, এদের উপযোগিতা, এদের চাহিদাও এমবিবিএসের থেকে কোনো অংশে কম নয়। এবং এরপরে আমি আসছি অকুপেশনাল থেরাপি ফিজিওথেরাপির মতনই আরেকটি থেরাপি, যেটা দিয়েও আমরা কোনো ভাবে অসুস্থ হয়ে পড়ার পরে যদি মেইন স্ট্রিমে ফিরতে চাই তাহলে অকুপেশনাল থেরাপির মাধ্যমেও আমরা ফিরতে পারি। এবং অকুপেশনাল থেরাপির গুরুত্ব আজকের যুগে অনেক বেড়ে গেছে। কিছু বছর আগেও অকুপেশনাল থেরাপির ফিল্ডটা এত ওয়াইড ছিল না, কিন্তু কিছু বছরের মধ্যে অকুপেশনাল থেরাপির ফিল্ডটাও অনেক বেশি ওয়াইড হয়ে গেছে এবং অনেক বেশি পপুলার হয়ে গেছে। এই অপশানটা নিয়েও আপনারা মেডিকেল ফিল্ডে প্রবেশ করে একজন প্যারামেডিক্যাল পার্সন হিসেবে কাজ করতে পারেন এবং মেডিকেল ফিল্ডেই কাজ করতে পারেন। এরপরে আমি আসছি স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এর গুরুত্বও আজকের যুগে অপরিসীম।
বিভিন্ন কারণে আমাদের কথা বলা, আমাদের কথা স্পষ্ট করা, আমাদের কথার জড়িয়ে যাওয়াটাকে আবার স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা, এই সমস্ত ক্ষেত্রে এই থেরাপির একটা অনবদ্য ভূমিকা আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি এবং আগামী দিনে এর প্রয়োজনীয়তা আরও বাড়বে বলে আশা করা যায়। আজকের যুগেও এর চাহিদা কিছু কম নয়। এই অপশন দিয়েও আপনি মেডিকেল ফিল্ডে একজন প্যারামেডিক্যাল পার্সন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এরপরে আমি আসছি মেডিকেল ল্যাব টেকনোলজি। মেডিকেল ল্যাব টেকনোলজির গুরুত্ব আজকের যুগে অপরিসীম। একটি রোগ নির্ণয়ে মেডিকেল ল্যাব টেকনোলজির গুরুত্ব অপরিসীম। এই মেডিকেল ল্যাব টেকনোলজিস্টদের আরেকটা নাম হচ্ছে ইনভেস্টিগেটিভ ডক্টর, অর্থাৎ এদের ইনভেস্টিগেশনের ওপরে যে রিপোর্ট তৈরি হচ্ছে তার ওপরেই রোগ নির্ণয়টি নির্ভর করছে। সুতরাং এর প্রয়োজনীয়তা, এর চাহিদা কোনো অংশে কম বলে মনে করা হয় না এবং একজন মেডিকেল ল্যাব টেকনোলজিস্টের উপরে নির্ভর করছে একটি রোগ কত ভালোভাবে নির্ণয় হতে পারে তার উপরে। এই অপশানকে সঙ্গে নিয়ে আপনারা কেরিয়ার অপশানকে সঙ্গে নিয়ে আপনারা মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে পারেন এবং এর গুরুত্ব, এর চাহিদাও আগামী দিনে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে এবং এখনও এর চাহিদা, এর গুরুত্ব কোনো অংশে কম নয়। এরপরে আমি আসছি ডায়ালিসিস টেকনিশিয়ান কোর্স। ডায়ালিসিসের প্রয়োজনীয়তা আজকের যুগে খুব বেশি বেড়ে যাচ্ছে, কারণ মানুষের এই ধরনের রোগ অনেক বেশি মানুষ আক্রান্ত হয়ে পড়ছে। তখন একজন ডায়ালিসিস টেকনিশিয়ানের গুরুত্বটা আমরা বুঝতে পারছি এবং ডায়ালিসিস টেকনিশিয়ানের গুরুত্ব বলুন, ডায়ালিসিস টেকনিশিয়ানের কাজ বলুন, আজকের যুগে ক্রমবর্ধমান এবং আমরা যত বেশি এই ধরনের রোগে অসুস্থ হয়ে পড়ব আগামী দিনে, তত বেশি ডায়ালিসিস টেকনিশিয়ানের কাজ, ডায়ালিসিস টেকনিশিয়ানের গুরুত্ব আরও বাড়তে থাকবে। এই ধরনের অপশানকে সঙ্গে নিয়েও আপনি প্যারামেডিক্যাল ফিল্ডে প্রবেশ করুন এবং আপনার যে ডিজায়ার যে আমি মেডিকেল ফিল্ডে কাজ করব, সেটার খুব ভালোভাবে ফুলফিলড হবে বলে মনে করা হয়। এরপরে আমি আসছি অপারেশন থিয়েটার টেকনিশিয়ান কোর্স। কোনো একটি জিনিস, কোনো একটি রোগের যদি পরবর্তী পর্যায় হয় অপারেশন, সেখানে অপারেশন টেকনিশিয়ানের, থিয়েটার টেকনিশিয়ানের গুরুত্ব একজন ডাক্তারের গুরুত্বের প্রায় সমপর্যায় এবং একজন ভালো অপারেশন থিয়েটার টেকনিশিয়ানের উপরে একজন ডাক্তারও অনেক বেশি নির্ভরশীল এবং এর গুরুত্ব, এর প্রয়োজনীয়তা, এর ব্যাপকতা আজকের যুগে যেমন আছে, পরবর্তী আগামী যুগেও এটির গুরুত্ব, উপযোগিতা, ব্যাপকতা কোনো অংশে কমবে বলে মনে করা হয় না। এই ধরনের অপশানকে সামনে নিয়েও আপনি মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে পারেন, একজন প্যারামেডিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এগিয়ে চলতে পারেন। এরপরে আমি আসছি অডিওলজির এই কোর্সটিতেও আপনি নিয়ে, এই অপশানটি নিয়েও আপনি এগিয়ে চলতে পারেন এবং এর ক্ষেত্রেও এর প্রয়োজনীয়তা, এর উপযোগিতা কোনো অংশে কম বলে মনে করা হচ্ছে না। এরপরে আমি আসছি পারফিউশন টেকনোলজির লজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে মেডিকেল ফিল্ডে আপনি খুব ভালোভাবে আপনার ডিজায়ার ফুলফিল করতে পারবেন। এরপরে আমি আসছি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের কোর্সটি হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ডক্টর। একজন ডক্টরের সহযোগী হিসেবে আপনি এই কাজটি করতে পারেন। একজন ডক্টর যেমন রোগ নির্ণয়ে কাজে তাকে দক্ষ বলে মনে করা হয়, একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন সেই ডক্টরের সহযোগী হিসেবে তার পাশাপাশি থেকে
তাকে অ্যাসিস্ট করার ব্যাপারে যত রকমের কাজ আছে সেগুলো সে করতে পারে। এবং পড়ে মেডিকেল ফিল্ডে একজন ফিজিশিয়ান ডক্টরের পরেই একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে তা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এরপরে আমি আসছি নার্সিংয়ের গুরুত্ব আজকের যুগে পূর্ববর্তী যুগে ছিল, আজকের যুগেও আছে, আগামী যুগেও এর প্রয়োজনীয়তা কোনো অংশে কমে যাবে না এবং ক্রমশ এটি বাড়বে বলে মনে করা হচ্ছে। এবং এরপরে আমি আসছি অপটোমেট্রি। একজন অপথ্যালমোলজিস্ট হচ্ছেন একজন চক্ষু বিশেষজ্ঞ, আর অপটোমেট্রি হচ্ছে আমরা চোখের রোগটি নির্ণয় হওয়ার পরে কী ধরনের চশমা ইউজ করব, তার গঠন কেমন হবে, তার গ্লাস কী হবে, এই সবগুলো নিয়ে যারা স্টাডি করেন এবং শেষ পর্যন্ত তাদের ডিসিশনটা দেন, তারাই হচ্ছেন অপটোমেট্রিস্ট। অর্থাৎ চোখ দেখার পরে পরবর্তী পর্যায় হচ্ছে চশমার ব্যাপারটা, সেই চশমার ডাক্তার হচ্ছেন একজন অপটোমেট্রিস্ট। তো অপটোমেট্রির প্রয়োজনীয়তাও আজকের যুগে ব্যাপক। আমরা বিভিন্ন গ্যাজেট যত বেশি ইউজ করব, যত ইলেকট্রনিক গ্যাজেটের ওপরে নির্ভরশীল হয়ে পড়ব, তত আমাদের চোখের যে ডিজিজগুলো সেগুলো ক্রমশ বাড়তে থাকবে। এবং সেই বাড়ার জন্য সেখান থেকে আমরা একমাত্র রেমেডি এখনও অবধি আমরা ইউজ করছি, সেটা হচ্ছে একটি নির্ভরযোগ্য চশমা। সুতরাং চশমার ব্যবহারের প্রয়োজনীয়তা কখনোই ফুরিয়ে যাবে না এবং এর ব্যাপকতা ক্রমশ বাড়ছে। এক্ষেত্রেও আপনি একটি কেরিয়ার অপশান হিসেবে চুজ করে আপনার অ্যাকর্ডিং টু ইয়োর ইন্টারেস্ট আপনি প্যারামেডিক্যাল ফিল্ডে প্রবেশ করে বা মেডিকেল রিলেটেড ফিল্ডে প্রবেশ করে আপনার যোগ্যতার বলে এগিয়ে যেতে পারেন। এরপরে ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট হিসেবে আপনি মেডিকেল ফিল্ডে প্রবেশ করতে পারেন এবং সেক্ষেত্রে এই ফিল্ডে প্রবেশ করার জন্য যে ধরনের পড়াশুনোর প্রয়োজন সেটি করে একজন ক্যাথ ল্যাব টেকনোলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এরপরে আসছি আমি রেডিওলজি কোর্সে। রেডিওলজি হচ্ছে যেগুলো দিয়ে আমরা এক্স রে প্রভৃতি জিনিস করে থাকি, সেই ধরনের কেরিয়ার অপশানকে কাজে লাগিয়ে আপনি একজন রেডিওলজিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিকে শিখে এবং এর প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে আপনি একজন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। ক্রিটিক্যাল কেয়ারের ফিল্ড কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে এবং সেখানে একজন ভালো ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট হওয়াটা কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে আরেকটি ভালো পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এরপরে আসছি বি ফার্মা। এই বি ফার্মা কোর্সটি বা অপশানটিতে আপনি নিজেকে ইনভলভ করে একজন ফার্মাসিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, যার প্রয়োজনীয়তা, যার চাহিদা আজকের যুগে ব্যাপক আকার নিয়েছে। ওটি অ্যান্ড অ্যানেস্থেশিয়া টেকনোলজি, অপারেশন থিয়েটার অ্যান্ড অ্যানেস্থেশিয়া টেকনোলজি, এই ওপরে নির্ভর করছে একটি মানুষের অপারেশনের পর্যায়টি এবং সেই অপারেশনের পর্যায়টিকে সাকসেসফুল করতে গেলে এই ধরনের মানুষের প্রয়োজনীয়তা, দক্ষ মানুষের প্রয়োজনীয়তার প্রয়োজন কিন্তু আজকের যুগে খুব বেশি করে আমরা উপলব্ধি করতে পারছি। এবং এই ধরনের ফিল্ডে যদি একজন স্টুডেন্ট নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে আগামী দিনে তাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। এছাড়া আমি বলছি যে বিএসসি সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল, এই বিষয়েও আপনি বিএসসি করে
মেডিকেল রিলেটেড ফিল্ডে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এছাড়া বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি এই বিষয়েও আপনি পড়াশুনো করে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে। এদের প্রয়োজনীয়তা কিন্তু আজকের যুগে দিন দিন বেড়ে যাচ্ছে। এরপরে আসি বিএসসি ইন রেসপিরেটরি থেরাপি। আজকের যুগে রেসপিরেটরি প্রবলেম কিন্তু আমরা বেশি করে ফেস করছি ডিউ টু পলিউশনের জন্যে, এবং পলিউশনকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি তাহলে রেসপিরেটরি প্রবলেমের শিকার আমরা আরও বেশি করে হব, এবং সেই কাজে একজন দক্ষ রেসপিরেটরি থেরাপিস্টের খুব বেশি প্রয়োজন আগামী দিনে মনে করা হচ্ছে। এরপরে আমি আসছি বিএসসি প্রস্থেসিস অ্যান্ড অর্থোটিক্স। কোনো মানুষ যদি দুর্ঘটনার শিকার হয়, সেই দুর্ঘটনার শিকারে যদি তার কোনো অঙ্গহানি হয়, সেই চলে যাওয়া অঙ্গটিকে আবার পুনরায় ফিরিয়ে আনার কাজে আর্টিফিশিয়াল যে অঙ্গ নিয়ে পড়াশুনো বা তার তৈরি, তার ম্যানেজমেন্ট, তার সব কিছু নিয়ে যে পড়াশুনো, সেটি হচ্ছে প্রস্থেসিস অ্যান্ড অর্থোটিক্স। এটির প্রয়োজনীয়তাও আজকের যুগে খুব বেশি করে মনে করা হচ্ছে। আমরা বেশিরভাগ মানুষই অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি নানা কারণে। তখন যদি কোনো অঙ্গহানি ঘটে থাকে, তখন আমরা একজন দক্ষ প্রস্থেসিস্ট অ্যান্ড অর্থোটিস্টের প্রয়োজন উপলব্ধি করি, এবং তার ওই দক্ষতার বলে আমরা একটি অঙ্গহানিতা থেকে মুক্তি লাভ করি। এই ক্ষেত্রেও আপনাদের ইনভলভমেন্ট খুব বেশি করে দরকার, এবং এই কেরিয়ার অপশানকে সঙ্গে নিয়ে আপনারা মেডিকেল ফিল্ডে এগিয়ে যেতে পারেন। এই যে সমস্ত আমি প্যারামেডিক্যাল যে অপশানসগুলো বললাম, সেটা আজকে যুগকে মাথায় রেখে ট্রেন্ড অনুযায়ী আমি এই একটি ছোট হাইলাইট করলাম। এছাড়াও প্রচুর প্যারামেডিক্যাল অপশানস আছে যেগুলোর গুরুত্বও আজকে যুগে কিছু কম নয়, তবে সেগুলো নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে আসব। প্যারামেডিক্যাল অপশানের এলিজিবিলিটি প্রধানত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 10+2-তে পিসিবি এই কম্বিনেশনে হয়ে থাকে। কখনো কখনো ম্যাথেরও পিসিএমও এলিজিবিলিটির ক্রাইটেরিয়াতে থাকে, এবং মার্কসটা ইনস্টিটিউট টু ইনস্টিটিউট, পার্সেন্টেজ অফ মার্কস ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে। মোটামুটি 50 to 55% মার্কসের প্রয়োজন পড়ে একটি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য। এখানে নিট ভ্যালিড কোর্স থাকলে ভালো হয়, নতুবা প্যারামেডিক্যাল অপশানের কোর্সে ঢোকার জন্য নির্দিষ্ট এন্ট্রান্স থাকে, সেই এন্ট্রান্সে কোয়ালিফাই করেও যে কোনো প্যারামেডিক্যাল ফিল্ডে ঢোকা যায়। 10+2 পরে যারা পিসিবি আছেন বা কোনো ক্ষেত্রে পিসিএম, তারা প্যারামেডিক্যাল অপশান নিয়ে অবশ্যই ভাবুন, এবং তার জন্যে যে প্রয়োজনীয় এন্ট্রান্স দেওয়ার কথা সেটাও মাথায় রাখুন। এই ফিল্ডের প্রয়োজনীয়তা, এই ফিল্ডের উপযোগিতা কিন্তু আজকের যুগে ভীষণভাবে আমরা উপলব্ধি করতে পারছি, এবং এর প্রয়োজনীয়তা কখনো কমে যাবে না, কখনো শেষ হয়ে যাবে না। আপনাদের এই ফিল্ডে একবার যদি আপনারা প্রবেশ করেন, তাহলেই বুঝতে পারবেন যে এমবিবিএসের পাশাপাশি এদেরও প্রয়োজনীয়তা বা উপযোগিতা কোনো অংশে কম নয়, এবং নিজেকে একজন দক্ষ প্যারামেডিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে এমবিবিএসের সমতুল্য গুরুত্ব আপনিও পেতে পারেন। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি। শেষ করার সময় বলছি যে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল দেখুন, আমাদের যে ইনস্টাগ্রাম চ্যানেল আছে ম্যাপেল এডুকেশনাল _সার্ভিসেস, আমাদের যে ফেসবুক চ্যানেল আছে ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের যে ব্লগ আছে mappeleducation.blogspot.in,
আর এগুলো অবশ্যই দেখতে থাকুন, ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ইউটিউব চ্যানেলকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। অবশ্যই সঙ্গে থাকবেন। এই সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।